সুদর্শন বাবুর তিন ছেলে, সুরেশ, পরেশ আর নরেশ। না, আমি এখানে দেখাচ্ছি যে সুদর্শন বাবু তার তিনজন ছেলে রয়েছেন। একজন হচ্ছে সুরেশ, দ্বিতীয় ছেলের নাম হচ্ছে পরেশ, আর তৃতীয় ছেলের নাম হচ্ছে নরেশ। দেখো, আজকের ক্লাসে আমি বংশ তালিকা পড়াচ্ছি না। আজকের ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা সুস্বাস্থ্য যে বলি কথাটা, সেই সুস্বাস্থ্য বলতে কি বোঝায় এবং এই সুস্বাস্থ্যের কারণ কি এবং আমাদের যে ভগ্ন স্বাস্থ্য হয় তারই বা কারণ কি। এবং আজকের ক্লাসের আমরা যেটা বিশেষভাবে দেখব সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের যে আমরা অপুষ্টিতে ভুগছি, সে অপুষ্টি কত রকমের হয়। তো আজকে অনেক তোমাদের যে ভ্রান্ত ধারণা পুষ্টি সম্পর্কে, সেই ভ্রান্ত ধারণাগুলো কিন্তু দূর হবে। সেই জন্য ক্লাসটা একদম অ্যাটেন্টিভলি করো। দেখো, সুদর্শনবাবুর তিন ছেলে, একজন সুরেশ, একজন পরেশ, একজন নরেশ। সুরেশ শারীরিকভাবে অসুস্থ, মানে প্রায় তার জ্বর ঠান্ডা লেগেই থাকে। তার মানে প্রায় মোটামুটি বছরের অধিকাংশ সময়ই শারীরিকভাবে অসুস্থ থাকে, কিন্তু তার অন্যান্য সব ঠিকঠাক আছে। অন্যান্য সব বলতে সে মানসিকভাবে অতটা ক্ষতিগ্রস্ত নয়, সে মানসিকভাবে চিন্তাও করতে পারে। হ্যাঁ, শরীরের অসুস্থতার জন্য তার নিজেকে নিয়ে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু তার অন্যের প্রতি হিংসা নেই, অন্যের প্রতি কোনো ক্ষোভ সহজে জন্মায় না, এরকম বৈশিষ্ট্য রয়েছে। মেনলি তার যে সমস্যা সেটা শারীরিকভাবে সে অসুস্থ। দ্বিতীয় যে ছেলেটি রয়েছে পরেশ, সে শারীরিকভাবে একদম ফিট এবং তার একটাই সমস্যা, সেটা হচ্ছে সে লোকের কাছে কিছু বলতে, কিছু করতে সে ভয় পায়। সে ভাবে যদি আমার ভুল হয়ে যায় তাহলে কি হবে, লোকে কি বলবে, এই একটা ওর মধ্যে কিন্তু ভয় রয়েছে, লোকে কি বলবে। এবং এটা অনেকের মধ্যেই কিন্তু থাকে যে আমি এই কাজটা করব, লোকে কি বলবে। হয়তো লোকের সাথে তোমার সেই কাজের কোনো সম্পর্ক নেই, তাও তোমার মনে হচ্ছে মা আমি এই কাজটা করব। হয়তো তুমি জানো কাজটা সঠিক, কাজটা সামাজিকভাবে কোনো ক্ষতি করবে না, বরঞ্চ তোমার উন্নতি ঘটাবে, তাও তোমার মনে হচ্ছে লোকে কি বলবে। যেমন পাবলিক স্পিকিং, তোমাদের অনেকের মধ্যে দেখবে এই সমস্যাটা থাকবে যে অনেক জনসমক্ষে বা কোনো স্কুলের প্রোগ্রাম হচ্ছে, সেখানে বলতে গিয়ে তোমার ভয় পাচ্ছ বা তুমি বলতে পারছো না। তৃতীয় যে নরেশ রয়েছে, সে একদম পারফেক্ট, সে শারীরিকভাবে ফিট, তার মধ্যে একটা সাহসিকতা রয়েছে, সে সব কিছুতেই পার্টিসিপেট করে, তার মধ্যে মানসিক একদম সুস্থ রয়েছে। কিন্তু তার সমস্যা হচ্ছে সে তার বন্ধু বান্ধবী এদেরকে দেখলে হিংসে করে, কোনো তার থেকে ভালো ছেলে বা ভালো মেয়েকে দেখলে সে হিংসে করে। অর্থাৎ তার মধ্যে একটা হিংসা বা হিংসুটে প্রবৃত্তি তার মধ্যে কিন্তু একটা রয়ে গেছে। তাহলে এবার তুমি বলো যে এই তিনজন ছেলের মধ্যে সুদর্শনবাবুর যে তিনজন ছেলে, সেই তিনজন ছেলের মধ্যে কে সব থেকে ভালো বা কে সুস্থ? কে সুস্থ? এই তিনজনের মধ্যে কে সুস্থ? দেখো, আমরা সুস্থতা বুঝতে চলেছি, সুতরাং মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো। তোমরা যদি ভালো করে ব্যাপারটাকে বোঝো তাহলে দেখতে পাবে যে এদের তিনজনের মধ্যে কেউই সুস্থ নয়। কারণ আমরা সুস্থ বলতে খুব সংকীর্ণভাবে বুঝি। আমরা সুস্থ বলতে শুধু বুঝি যে আমার শরীরে কোনো রোগ নেই, আমি শারীরিকভাবে সুস্থ, তার মানে আমি সুস্থ। অর্থাৎ সুস্থতা বা স্বাস্থ্য এই কথাটা কিন্তু খুবই সংকীর্ণ নয়। আমি স্বাস্থ্যবান বলে তো দিচ্ছি, আমরা দেখে হয়তো ভাবছি যে কোনো একটা ছেলের বা একটা মেয়ের তার শরীর স্বাস্থ্য ভালো, তার মানেই সে স্বাস্থ্যবান। নো, তার স্বাস্থ্য ভালো নাও হতে পারে। তার কারণ স্বাস্থ্য বলতে আমরা শুধুমাত্র শারীরিক অসুস্থতাকে বলবো না, আমরা শুধুমাত্র মানসিক অসুস্থতাকে বলবো না, আমরা শুধুমাত্র সামাজিক অসুস্থতাকে বলবো না, আমরা শুধুমাত্র আধ্যাত্মিক অসুস্থতাকে বলবো না। যদি কোনো একজন ব্যক্তির এই চারটি, অর্থাৎ শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক, এই চারটে বিষয়ে তিনি সুস্থ হন, তাহলে বলবো যে তিনি একজন স্বাস্থ্যবান।
বা তিনি একজন সুস্বাস্থ্যের অধিকারী। সুস্বাস্থ্য কথাটা খুব ছোট্ট, কিন্তু এই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া খুবই কঠিন ব্যাপার। কারণ তুমি তোমার চারপাশে বা তুমি নিজেকেও দেখবে যে মেজরিটি ক্ষেত্রে আমরা সুস্বাস্থ্যের অধিকারী নই। তাহলে কি আমরা হতে পারবো না? অবভিয়াসলি হতে পারবো। তাহলে আমরা চারটে জিনিসে যদি আমরা স্বাস্থ্যবান হই তাহলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। সেই চারটে জিনিস কি কি না, 1 নাম্বার হচ্ছে শারীরিক স্বাস্থ্য, অর্থাৎ তোমার যদি শরীর ভালো না থাকে তাহলে কিন্তু তোমার স্বাস্থ্য ভালো থাকবে না, তাহলে কিন্তু তোমার মন ভালো থাকবে না, তাহলে অন্যান্য যে 3টে স্বাস্থ্য সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য মানে মনে করো তুমি যে কোনো একটা কাজ করতে গেলে তোমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। আত্মনিয়ন্ত্রণ এটা মানসিক সুস্বাস্থ্যের অন্যতম লক্ষণ। যদি তুমি আত্মনিয়ন্ত্রণ করতে পারো, কতটা করতে হবে, মজা করছি কতটা, আনন্দ করছি কতটা, দুঃখের একটা লিমিট আছে, ব্রেকআপ হয়ে গেছে কতটা দুঃখ পাবো, তোমার মধ্যে যদি আত্মনিয়ন্ত্রণ বোধ থাকে তাহলে তুমি মানসিক সুস্বাস্থ্যের অধিকারী। 3 নাম্বার যেটা স্বাস্থ্য সেটা হচ্ছে সামাজিক স্বাস্থ্য। সেটা কি? ওই যে বললাম লোকে কি বলবে, কোনো একটা কাজ তুমি লোকের মানে প্রশংসার জন্য তুমি কাজ করছো, তার মানে তুমি কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী নও, কারণ সেখানে তোমার আত্মনিয়ন্ত্রণ কমে যাচ্ছে, তুমি ডিপেন্ড হয়ে যাচ্ছ সোসাইটির ওপর। এবং 4 নাম্বার যেটা সেটা হচ্ছে আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি স্বাস্থ্য। অর্থাৎ এখানে মানে কি, এখানে তোমার অন্যকে দেখে কেন ভয় লাগবে, অহেতুক তুমি কেন ভয় পাবে, কেন তুমি অন্যকে দেখে হিংসা করবে, কেন তুমি অন্যকে দেখে অহেতুক তোমার ক্রোধ জন্মাবে। যদি এগুলো হয় তার মানে তোমার আধ্যাত্মিক স্বাস্থ্য ভগ্ন, তোমাকে সেই জায়গাগুলোতে একটু রিপেয়ার করতে হবে। তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে স্বাস্থ্য বা সুস্থতা বলতে কি বোঝায়। এটা সুস্থতা হচ্ছে কোনো একজন মানুষের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক এই 4টে সুস্থতাকে একত্রে আমরা বলবো সুস্বাস্থ্য বা স্বাস্থ্যের অধিকারী। ক্লিয়ার? দেখো আর্থসামাজিকটাও কিন্তু ব্যাপার করে, মানে এখানেও ডিপেন্ড করছে তোমার, দেখো তোমার জীবনে তোমার যদি ইকোনমিক্যালি তুমি উইক হও তোমার সেটা মানসিক স্বাস্থ্যের উপর বা মেন্টাল হেলথের উপর এফেক্ট ফেলবে এবং সামাজিক স্বাস্থ্যের উপরও কিন্তু এফেক্ট ফেলবে। সুতরাং এগুলো সবই একে অন্যের উপর ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুস্বাস্থ্য বা স্বাস্থ্য বলতে কী বোঝায়। স্বাস্থ্য হচ্ছে কোনো একজন ব্যক্তির দৈহিক এবং মানসিক সুস্থতা, বা স্পেশালি আমরা বলতে পারি দৈহিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সুস্থতা। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে স্যার তাহলে আমরা অসুস্থ কেন, আমাদের মধ্যে বেশিরভাগের সুস্থতা নেই কেন, কেন আমরা সুস্বাস্থ্যের অধিকারী নই? এর বিভিন্ন কারণ হতে পারে, সেই কারণগুলো নিয়ে একটু ফার্স্ট আলোচনা করা যাক। তাহলে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ভগ্ন স্বাস্থ্যের কারণ কি। দেখো ভগ্ন স্বাস্থ্য মানে শুধুমাত্র শারীরিকভাবে তুমি ক্ষতিগ্রস্ত সেটা কিন্তু নয়। ভগ্ন স্বাস্থ্য মানে আমি স্বাস্থ্য বলতে কী বোঝায় সেটা তো বোঝালাম, সেখান থেকেই বুঝতে পারছো। তাহলে ভগ্ন স্বাস্থ্যের কারণ কি, কেন ভগ্ন স্বাস্থ্য আমাদের হতে পারে। 1 নাম্বার যেটা কারণ হতে পারে সেটা 1 নাম্বার যেটা কারণ সেটা আমি বললাম, সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা। শারীরিক অসুস্থতা অর্থাৎ তোমার যদি কোনো জন্মগত রোগ থাকে অথবা কোনো দুর্ঘটনাজনিত কারণে তোমার যদি শারীরিক অসুস্থতা থাকে, বা তোমার সারা বছরই হয়তো তোমার ইমিউনিটি এত লো ইমিউনিটি, তোমার অনাক্রম্যতন্ত্র এত কমজোরি যে তোমার সারা বছরই রোগ হচ্ছে, তাহলে কিন্তু তোমার শারীরিক অসুস্থতা তুমি ভুগবে এবং তোমার শারীরিক স্বাস্থ্য ভেঙে গেলে অন্যান্য 3টে স্বাস্থ্য যেগুলো রয়েছে মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। 2 নাম্বার যেটা কারণ সেটা হচ্ছে দারিদ্রতা। ওই যে বললাম ইকোনমি ম্যাটার করে। যদি অর্থনৈতিকভাবে উইক হও, যদি অর্থনৈতিকভাবে তোমার পরিবার বা তোমার ফ্যামিলি দুর্বল হয়, তাহলে কী হবে না, তোমার শরীরে যে পুষ্টি উপাদান দরকার সেটা ঢুকবে না। তাহলে সেটা না পেলে শরীরে অনেক রোগ দেখা দেবে এবং তার ফলে তোমার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। 3 নাম্বার যেটা মোস্ট ইন্টারেস্টিং, সেটা যে কেউ দূর করতে পারো, সেটা হচ্ছে অজ্ঞতা। দেখো মেজরিটি ক্ষেত্রে আমাদের বাড়িতে তো রান্না হয়, কিন্তু আমাদের বাড়ির লোক জানেন না যে আমাদের কি খাওয়া উচিত আর কি না খাওয়া উচিত। আমরা প্রতিদিন ভাত ডাল খেয়েই যাচ্ছি, শাকসবজি পাতে নেই। আমরা প্রতিদিন শুধু মাংসর ঝোল খেয়ে যাচ্ছি, মাছ খেয়ে যাচ্ছি, শাকসবজি নেই।
তাহলে কি অজ্ঞতাজনিত কারণেও কিন্তু আমরা জানি না বা বাড়ির লোক জানেন না যে কি করলে আমাদের সুস্বাস্থ্য হতে পারে, আমাদের বিভিন্ন যে শারীরিক উপাদানের যে চাহিদা, ভিটামিনস, খনিজ লবণ, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, সেটা কি করে মিটবে। এবং সেটা তোমার বাড়ির লোক নাও জানতে পারেন। তুমি নিউট্রিশন নিয়ে পড়ছো, তুমি পুষ্টি নিয়ে পড়ছো, তোমার জানা কর্তব্য, এবং তোমার কর্তব্য এটাই যে বাড়ির লোককে জানানো। তাহলে অজ্ঞতা দূর হলে তোমার ভগ্ন স্বাস্থ্যও কিন্তু দূর হবে। 4 নম্বর যেটা মেজর কারণ, সেটা হচ্ছে ধর্মীয় কারণ। অনেক ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের মতো দেশে ধর্মীয় কারণটা ভীষণই ম্যাটার করে, এবং এখানে আমাদের ব্রত পালন অনেক কিছু ম্যাটার করে, অনেক কিছু আমরা পালন করি, এবং তার ফলেও কিন্তু আমাদের ভগ্ন স্বাস্থ্য হতে পারে। অনেক মহিলাকে আমি দেখেছি যারা ভগ্ন স্বাস্থ্যের অধিকারী এমনিতেই, তারপরেও তিনি ভগবানের কাছে কৃপা পাওয়ার জন্য তিনি কি করছেন, ব্রত পালন করছেন, এবং এর ফলে তার স্বাস্থ্য আরও বেশি ভেঙে পড়ছে। যাই হোক, এখানে ধর্মীয় কারণ একটা ব্যাপার, সেখানে ধর্মীয় গোঁড়ামি একটা ব্যাপার, যে এই ধর্মের তাহলে এটা খাওয়াই যাবে না, আমি বৈষ্ণব ধর্ম পালন করছি, আমার এটা খেতে হবে, এর বাইরে খাওয়াই যাবে না। বাট মনে রাখতে হবে, আমরা যাই খাবার খাই না কেন, আমরা প্রাণীজ প্রোটিন খাবো না, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু আমাদের শরীরে যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, খনিজ লবণ, জল এবং ভিটামিন, এই 6টা উপাদানের যেন উপস্থিতি থাকে, এই 6টা উপাদানের যেন ভারসাম্য থাকে, তাহলেই তোমার সুস্বাস্থ্য বজায় থাকবে। এছাড়া আরও বিভিন্ন কারণ আছে, এইগুলো হচ্ছে মেনলি কারণ, শারীরিক অসুস্থতা, দারিদ্রতা, অজ্ঞতা এবং ধর্মীয় কারণ, এগুলো মেজরিটি এফেক্ট করছে আমাদের স্বাস্থ্যকে। এখন ব্যাপারটাতে আসি যে আমরা তো বলি যে অপুষ্টিতে ভুগছে, কোনো একজন ব্যক্তি অপুষ্টিতে ভুগছে, সেই অপুষ্টিতে ভুগছে বলতে কি বোঝায় সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা হামেশা এই কথাটা প্রয়োগ করে থাকি যে ম্যাল নিউট্রিশন, কি বলি, অপুষ্টি। অপুষ্টি কাকে বলবো আমরা? দেখো, কোনো একজন ব্যক্তি তার একদম শীর্ণকায় চেহারা, তাকে তুমি অপুষ্টি বলবে না? কোনো একজন ব্যক্তি সে একদম খুব স্বাস্থ্যবান, একদম মোটা সোটা শরীরের ব্যক্তি, তাকে কি তুমি অপুষ্টি বলবে, বা তাকে কি তুমি ম্যাল নিউট্রিশন বলবে? অবশ্যই তাকেও কিন্তু আমরা ম্যাল নিউট্রিশন বলবো। সুতরাং আমাদের শব্দের মধ্যে কোথাও একটা যেন খামতি দেখা যাচ্ছে, তাই না? আমাদের বুঝতে একটা অসুবিধা হচ্ছে, মা মোটা লোক সে আবার কি করে অপুষ্টিতে ভুগতে পারে কি করে? দেখো, আমরা অপুষ্টি না বলে আমরা বলবো অপপুষ্টি। অপপুষ্টি, যেটার ইংরেজি হচ্ছে ম্যাল নিউট্রিশন। অপপুষ্টি মানে যেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন মানে এটা নয় যে তার মধ্যে শুধু শরীরে তার অভাব রয়েছে, খনিজ লবণ, ভিটামিন, ফ্যাট, খনিজ লবণ, এই উপাদানগুলোর শুধু অভাব থাকলেই তাকে ম্যাল নিউট্রিশন বলবো না, যদি অতিরিক্ত থাকে সেটাও ম্যাল নিউট্রিশন। মানে তুমি পড়ছো, তুমি কম পড়ছো, আর তুমি অতিরিক্ত পড়ছো, এটাও যেমন তোমার স্বাস্থ্যের পক্ষে খারাপ, খুব কম পড়ছো এটাও তোমার স্বাস্থ্যের পক্ষে খারাপ। তার মানে আমাদের বুঝতে হবে যে অতিরিক্ত এবং খুব কম দুটোই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খারাপ। ঠিক একই রকমভাবে অপপুষ্টি বলতে বোঝায় যখন আমাদের কোনো খাদ্য উপাদান শরীরে খুব কম পরিমাণে আছে বা খুব বেশি পরিমাণে আছে, অথবা যে পরিমাণে থাকার কথা ঠিক সেই পরিমাণে নেই, তখন তাকে আমরা বলবো অপপুষ্টি বা ম্যাল নিউট্রিশন, এবং এর ফলে আমরা দেখব বিভিন্ন রকমের আমাদের রোগ হতে পারে। তাহলে অপপুষ্টিকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করব। ধরো, যে ব্যক্তির শরীরে যে পরিমাণ বা যে খনিজ লবণ থাকা দরকার, ভিটামিন থাকা দরকার, তার লেশ মাত্র নেই, একদম কিচ্ছু নেই। তার শরীরে যতটা প্রোটিন গ্রহণ করা দরকার সে প্রোটিন খাচ্ছে না, সে প্রোটিন পাচ্ছে না, সে কার্বোহাইড্রেট পাচ্ছে না, সে ফ্যাট পাচ্ছে না। তার ফলে কী হয়ে যাচ্ছে, তার শরীরটা একদম রুগ্ন শীর্ণ চেহারার অধিকারী হয়ে যাচ্ছেন, এবং তখন সেই অপপুষ্টিটাকে আমরা বলবো আন্ডার নিউট্রিশন, বা যেটাকে আমরা বলবো অপুষ্টি। দেখো, আমরা এতদিন অপুষ্টি বলতে ম্যাল নিউট্রিশনকে বলছি, বাট অপুষ্টি তো ম্যাল নিউট্রিশনেরই ভাগ, কিন্তু অপুষ্টি আর ম্যাল নিউট্রিশন হুবহু এক নয়। কারণ অপুষ্টি মানে হচ্ছে আন্ডার নিউট্রিশন, তোমার শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পাচ্ছ না, ভিটামিনের লেশ মাত্র নেই, তার ফলে তোমার শরীরে রোগ হচ্ছে, সেটাকে আমরা বলছি অপুষ্টি।
তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন অনুপস্থিত, মানে একদম লেশ মাত্র নেই বা থাকলেও খুব নগণ্য। প্রোটিনের চাহিদা মিটছে না, মানে প্রধান যেগুলো আমাদের খাদ্যের উপাদান থাকা দরকার সেগুলো মিটছে না, সেগুলো যতটা থাকা দরকার তার আশেপাশেও যাচ্ছে না, তার ফলে তার শরীর ভাঙতে শুরু করছে। তখন তাকে আমরা বলছি আন্ডার নিউট্রিশন বা ম্যাল নিউট্রিশন। তুমি সুস্বাস্থ্যের অধিকারী শারীরিকভাবে বুঝবে কিভাবে? তার চুল, তার স্কিন, তার শারীরিক গঠন দেখেই বুঝতে পারবে যে সে অপুষ্টিতে ভুগছে নাকি সে সুস্বাস্থ্যের অধিকারী। ঠিক আছে, শারীরিক সুস্থতা দেখেই কিন্তু বোঝা যাবে, বিভিন্ন লক্ষণ দেখে বোঝা যাবে। অন্যদিকে অপুষ্টিতে ভুগলে কী হবে? দেখবে চুল পড়ে গেছে, শীর্ণকায় শরীর, হাড় গোনা যাচ্ছে, স্কিন একদম জড়িয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে স্কিনের রং। তোমার ঠোঁটের রং যদি গোলাপি, হালকা গোলাপি বর্ণের হয়, জানবে তোমার সুস্বাস্থ্যের তুমি অধিকারী। বাট যদি সেটা না হয়, ফ্যাকাশে হয়ে যাচ্ছে স্কিন, তার মানে কিন্তু তোমার স্কিনের প্রতি বা তোমার শরীরের প্রতি ধ্যান দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। নেক্সট যেটা, তাহলে ম্যাল নিউট্রিশনের বা অপুষ্টির প্রথমে একটা ভাগ পড়লাম, সেটা হচ্ছে অপুষ্টি, যেটা আন্ডার নিউট্রিশন। এবং এই আন্ডার নিউট্রিশনের ফলে বিভিন্ন রোগ হয়, যেমন ছোটদের দেখবো কোয়াশিয়রকর হচ্ছে, কোয়াশিয়রকর, ম্যারাসমাস, এই রোগগুলো আমরা শিশুদের মধ্যে দেখতে পাই। মেনলি প্রোটিন এবং ক্যালোরি এই দুটোর অভাবে এই রোগগুলো হয়, সেই জন্য এদেরকে বলা হয় PEM বা প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। ক্লিয়ার? নেক্সট যেটা, সেটা হচ্ছে ওভার নিউট্রিশন। ওভার নিউট্রিশন মানে ওই যে বললাম যে মোটা লোক তাই বললে কি সে অপুষ্টির শিকার হতে পারে না? অবভিয়াসলি হতে পারে, যেটাকে আমরা বলবো অতিপুষ্টি। এই অপুষ্টির আর একটা নাম আছে, সেটা হচ্ছে ঊনপুষ্টি। ঊনপুষ্টি, ঊনপুষ্টি বা অপুষ্টি বা আন্ডার নিউট্রিশন। নেক্সট যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে অতিপুষ্টি, মানে যে পরিমাণে থাকার কথা তার থেকে বেশি খেয়ে নিয়েছে, যে পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করার কথা তার থেকে বেশি খেয়ে নিয়েছে, যে পরিমাণ প্রোটিন গ্রহণ করার কথা তার থেকে বেশি খেয়ে নিয়েছে, যে পরিমাণ ভিটামিন গ্রহণ করার কথা তার থেকে বেশি খেয়ে নিয়েছে। তাহলে তোমার মনে হতে পারে যে স্যার বেশি খেয়ে নিলে সমস্যাটা কোথায়? না, বেশি খেয়ে নিলে সমস্যাটা হচ্ছে সেটা তোমার শরীরে গিয়ে রিয়্যাক্ট করবে। যেমন যেমন ধরো তুমি অতিরিক্ত লোহাযুক্ত খাবার খাচ্ছ, সেই লোহা গিয়ে জমা হবে তোমার যকৃতে মানে লিভারে, এবং যে রোগটা হবে সেটা হচ্ছে হিমোসিডারোসিস। হিমোসিডারোসিস। নাও তাহলে বেশি খাওয়ার ফল রোগ। তুমি অতিরিক্ত কার্বোহাইড্রেট খাচ্ছ, মেদ জমবে, মেদ জমছে মানে বুঝতে পারছো স্থূলত্ব শরীর মানে হচ্ছে রোগের একদম দারুণ পারফেক্ট। রোগের জীবাণু এসে মজা পাবে তোমার শরীরে, যে না আমি অনেকটা শরীর পেয়েছি, যে শরীরে আমার বংশ বিস্তার করতে একদম হেভি মজা লাগছে, স্পেস পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো তোমার যখনই ওভার নিউট্রিশন হয়ে যাবে সেখানেও কিন্তু সমস্যা, সেখানেও তোমার হাজার রোগ তোমার শরীরকে আক্রমণ করবে। ঠিক আছে, তাহলে অতি পুষ্টি বোঝা গেল যে যখন যে মাত্রায় পুষ্টি উপাদান থাকার কথা তার থেকে যখন অতিরিক্ত পুষ্টি উপাদান কেউ গ্রহণ করে ফেলছে, তখন যে শারীরিক অবস্থাটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো অতিপুষ্টি বা ওভার নিউট্রিশন। যেমন যে কোনো একটা স্থূলত্ব লোকের কথা বা একটা মোটা লোকের কথা পাবো, সে কিন্তু অতিপুষ্টিতে ভুগছে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে ইমব্যালেন্স, যেটাকে বলে অসম পুষ্টি বা পুষ্টির অসামঞ্জস্যতা। অসম পুষ্টি কি না, প্রতিদিন মনে করো আমার 1 গ্রাম ভিটামিন এ খাওয়া প্রয়োজন, তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি, এটা পারফেক্ট তোমার উদাহরণ নয়, কিন্তু প্রতিদিন মনে করো আমার 1 গ্রাম ভিটামিন শরীরে দরকার। বেশ 1 গ্রামটা একটু বেশি লাগছে, 1 মিলিগ্রাম তোমার ভিটামিন দরকার। এবার তুমি ভিটামিন খাচ্ছ কিন্তু সেই 1 মিলিগ্রাম হচ্ছে না, মনে করো 0.5 মিলিগ্রাম তুমি ভিটামিন এ প্রতিদিন খাচ্ছ। খাওয়া দরকার 1 মিলিগ্রাম, খাচ্ছ তার অর্ধেক। তাহলে তুমি যে একদমই খাচ্ছ না তা কিন্তু নয়, খাচ্ছ কিন্তু যতটা খাওয়া দরকার ততটা পাচ্ছ না। এবং এখানে কিন্তু তোমার কার্বোহাইড্রেট যতটা খাওয়া দরকার তুমি খাচ্ছ কিন্তু ততটা খাচ্ছ না।
প্রোটিন যতটা খাওয়া দরকার তুমি খাচ্ছ, কিন্তু যতটা পারফেক্ট দরকার ততটা খাচ্ছ না। তার মানে এখানে একটা পুষ্টি উপাদানের ইমব্যালেন্স বা একটা অসামঞ্জস্যতার দেখা যাচ্ছে, এবং তার ফলে যে পুষ্টির অবস্থাগত যে সৃষ্টি হয়, পুষ্টির অবস্থাগত যে শারীরিক অবস্থার সৃষ্টি হয়, সেটাকে আমরা বলবো অসমপুষ্টি বা ইমব্যালেন্স। তাহলে আমরা তিনটে জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েশন কি বোঝা গেল? সেটা আমরা একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ বুঝতে পেরেছি। এই তিনটে আন্ডার নিউট্রিশন বা ঊনপুষ্টি, অতিপুষ্টি এবং অসমপুষ্টি, এই তিনটের ব্যাপারে কি ডিফারেন্সিয়েশনটা বোঝা গেল? যদি বোঝা যায় অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাও যে না, ক্লাসটিতে একদম স্পষ্টভাবে বুঝতে পেরেছি, ক্লাসটাতে আমি কোনো ব্যাপারে আমার কনফিউশন নেই। আর যদি কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশন তো রয়েইছে খালি পড়ে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও যে এই জায়গাটা আমাকে আরেকবার বোঝালে ভালো হয়। তো অবশ্যই তোমাকে আমি বোঝাবার চেষ্টা করব। আশা করছি আজকের ক্লাসটা থেকে তুমি কিছু শিখতে পেরেছো এবং এই ক্লাসটি তোমার বোধগম্য হয়েছে। যদি না হয় অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। এবং হ্যাঁ, তোমরা যদি চাও যে সপ্তাহের শেষে একদিন করে এই পুষ্টি নিয়ে কীরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আলোচনা করতে, তাহলে অবশ্যই তোমরা আমাকে ভোটিং করো। কীভাবে ভোট করবে না, তোমাদের আমাকে কমেন্টে জানাতে হবে যে না, সপ্তাহের শেষে আমাদের একটা ক্লাস চাই। যদি বেশি ভোট পড়ে, যদি বেশি জন তোমরা এটা চেয়ে থাকো, তাহলে আমি সপ্তাহের শেষে ওই রবিবার করে আমি কিন্তু ওই 35 নাম্বার করে, প্রতি রবিবারে 35 নাম্বার করে তোমাদের যে টপিকটা আমার পড়ানো হবে তার উপর ভিত্তি করে 35 বা যতটা নাম্বার আর কি সেখান থেকে আসতে পারে তার উপর ভিত্তি করে একটা প্রতি সপ্তাহের শেষে কিন্তু একটা আমরা প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা অবশ্যই ভোট করো এবং কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।